রেটিকুলোসাইটকে যদি আমি একটা শব্দটা ডিসক্রাইব করতে চাই তাহলে আমি বলবো এটা হলো রেড ব্লাড সেলের একটা টিনএজার স্টেজ। এটার ইম্যাচিওর কোনো নিউক্লিয়েটেড সেল না, আবার ফুললি ম্যাচিওর অ্যাডাল্ট আরবিসিও কিন্তু সে না। রেটিকুলোসাইট হলো একটা ক্রিটিক্যাল ইন বিটুইন স্টেজ যেখানে সেলটা অলমোস্ট রেডি, কিন্তু এখনও বোন মেরুর কিছু র্যামনেট তার মধ্যে রয়ে গেছে। এই একটা সেল আমাদের বলে দেয় বোন মেরু ঠিকমতো কাজ করছে কিনা, অ্যানিমিয়াতে বডির রেসপন্সটা কেমন, অ্যাজ এ ক্লিনিশিয়ান অ্যানিমিক পেশেন্টের যে ট্রিটমেন্টটা আমরা দিচ্ছি সেটা কাজ করছে কিনা। তাই রেটিকুলোসাইট শুধু একটা ডেফিনেশন না, এটা হলো বোন মেরুর অ্যাক্টিভিটির একটা লাইফ ইন্ডিকেটর। আজকে এই ভিডিওতে আমরা রেটিকুলোসাইটকে বুঝবো ডেফিনেশন থেকে শুরু করে স্টেইনিং, কাউন্ট এবং ক্লিনিক্যাল সিগনিফিকেন্স পর্যন্ত পুরো লজিক দিয়ে। শুরু করা যাক। রেটিকুলোসাইট, দ্য স্টোরি বিটুইন স্টেম সেল অ্যান্ড ম্যাচিওর আরবিসি, অ্যান্ড দিস ইজ দ্য ম্যাথ ফাউন্ডেশনস। আমরা যখন এরিথ্রোপয়েসিস পড়েছিলাম, এরিথ্রোপয়েসিস লাইনের মধ্যে রেটিকুলোসাইট সম্পর্কে জেনেছিলাম। রেটিকুলোসাইট হচ্ছে ফার্স্ট সেল আরবিসি প্রোডাকশন সিরিজের মধ্যে যার কোনো নিউক্লিয়াস থাকে না। এর প্রিকর্সর হচ্ছে অর্থোক্রোম্যাটিক নর্মোব্লাস্ট। আর অর্থোক্রোম্যাটিক নর্মোব্লাস্ট থেকে যখন নিউক্লিয়াসটা স্কুইজ আউট হয়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াসটা যখন এখান থেকে এক্সিট নিয়ে এনে বের হয়ে যায়, তখন যে অংশটা পড়ে থাকে সেটাই রেটিকুলোসাইট। এই রেটিকুলোসাইটের মধ্যে কিছু রাইবোজোমাল আরএনএ থাকে, যেটা আমরা এই ব্লু কালারের ম্যাশ নেটওয়ার্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই যে লম্বা থ্রেডের মতো অংশগুলো, এটা অনেকটা ম্যাশ তৈরি করেছে, একটা নেটওয়ার্ক তৈরি করেছে। আর রেটিকুলাম শব্দের অর্থই এই নেটওয়ার্কগুলো বোঝায়, অ্যান্ড দ্যাটস ওয়াই এই সেলটাকে রেটিকুলোসাইট বলা হয়। রেটিকুলোসাইটের লাইফ সাইকেল নিয়ে একটু কথা বলা যাক। বোন মেরুর মধ্যে ফর্মেশন হওয়ার পর 24 ঘন্টা সময় পর্যন্ত এই রেটিকুলোসাইট বোন মেরুতে অবস্থান করে। 24 ঘন্টা পার হওয়ার পর সে সার্কুলেশনে চলে আসে। সার্কুলেশনে থাকা অবস্থায় রেটিকুলোসাইট তার এই স্ফেরিক্যাল শেপটা ধরে রাখে। আর 2 থেকে 3 দিন সময় যাওয়ার পর সে কিন্তু একটা ম্যাচিওর আরবিসিতে পরিণত হয়। ম্যাচিওর বলতে আমরা বোঝাচ্ছি আরবিসির মধ্যে বাইকনকেভ শেপ আমরা দেখতে পাবো, হিমোগ্লোবিন থাকবে এবং তার কালারটা হবে রেড। এই রেটিকুলোসাইটটা ইম্যাচিওর হওয়ার কারণে তার কিছু ডিস্টিংক্ট প্রপার্টি আমরা দেখতে পাবো। একটা ম্যাচিওর রেড ব্লাড সেলের চেয়ে তার সাইজটা একটু বড় হবে, আর এর হিমোগ্লোবিনটা কম থাকবে। এখনও সে কিন্তু বাইকনকেভ হয় নাই, দ্যাটস ওয়াই সে একটু রাউন্ডেড থাকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে কিছু রেসিডুয়াল আরএনএ এখনও রয়ে যায়, এবং এই আরএনএগুলো আমরা একটা স্পেশাল স্টেইন দিয়ে দেখতে পাই। দ্যাটস ওয়াই এখানে বলা হচ্ছে আমরা যদি একবার মিলাই যে লার্জার দেন ম্যাচিওর আরবিসি, নিউক্লিয়াস থাকে না, কারণ নিউক্লিয়াসটা রেটিকুলোসাইটের মধ্যে এক্সট্রুশন হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন কমে যায় আর রাইবোজোমাল আরএনএ থাকে। এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টারিস্টিক, যেটা জানতে হবে। শেপ রাউন্ডেড থাকে। আর সাইটোপ্লাজম, যখন আমরা সুপ্রাভাইটাল স্টেনিং মেথডটা ইউজ করব, কালার হবে ব্লুইশ, বাইকনকেভিটি থাকবে না, মাইটোটিক অ্যাক্টিভিটি থাকবে না। রেটিকুলোসাইটকে কেন ইমেচিওর বলা হচ্ছে? কারণ অবভিয়াসলি এটা নন নিউক্লিয়েটেড স্টেজ অফ এরিথ্রোপয়েসিস, যেটা আরবিসির সাথে মিলে যায়। হিমোগ্লোবিন কন্টেন্ট আরবিসির চেয়ে কম থাকে। আর আরবিসির মধ্যে কিন্তু নর্মালি রেসিডুয়াল আরএনএ থাকে না, কিন্তু এই রেটিকুলোসাইটের মধ্যে রেসিডুয়াল আরএনএ থাকে, এবং আরএনএটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আরএনএ তো 5টা প্রকার থাকে, তার মধ্যে এই রেসিডুয়াল রাইবোজোমাল আরএনএটা আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলমার্ক ফিচার। আর সেল কিন্তু এখনও বাইকনকেভ হয় নাই। এইসব ক্যারেক্টারিস্টিক্সের কারণে রেটিকুলোসাইটকে আমরা ইম্যাচিওর আরবিসি অথবা টিনএজার আরবিসি বলতে পারি। স্টেনিং মেথডটা সম্পর্কে একটু জানা দরকার। আমরা যে স্টেনিং মেথডটা ইউজ করি এটার নাম হচ্ছে সুপ্রাভাইটাল স্টেনিং। এখানে সুপ্রা মানে বিফোর, ভাইটাল মানে লিভিং অথবা জীবিত। একটা লিভিং সেল আইডেন্টিফাই করার জন্য আমরা এই স্টেনিং মেথডটা ইউজ করব। অবভিয়াসলি এটা আউটসাইড অফ বডি হবে। আর স্টেইনগুলোর নাম কি, কোন কোন স্টেইনটা আমরা ইউজ করি? একটা হচ্ছে নিউ মিথাইলিন ব্লু, আর একটা হচ্ছে ব্রিলিয়ান্ট ক্রিসাইল ব্লু। আমরা যখন মাইক্রোস্কোপের নিচে দেখব, তারা দেখতে একটু ব্লুইশ টিন দেয়, আর তাদের ওই সেন্ট্রাল পেল এরিয়াটা থাকে না। সেন্ট্রাল পেল এরিয়া বলতে বোঝাচ্ছি, লেটস সে এটা একটা আরবিসি, এটা আমি সাইড ভিউ দিলাম। আর আমি যদি চপার ভিউ মানে উপর থেকে দেখি, দেখবো আরবিসির পেরিফেরিতে কালার রেড, কিন্তু সেন্ট্রালি একটা পেল এরিয়া থাকে, অনেকটা সাদা এরিয়ার মতো। এই সেন্ট্রাল পেল এরিয়াটা রেটিকুলোসাইটের মধ্যে থাকে না। একটা হেলদি পার্সনের মধ্যে যত সার্কুলেটিং রেড ব্লাড সেল আছে তার মধ্যে 0.2 থেকে 2% হচ্ছে রেটিকুলোসাইট। এটা আমাদের মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা খুবই ছোট একটা নাম্বার, এবং এটার উপর বেস করে কিন্তু আমরা কিছু ক্লিনিক্যাল এবং প্যাথোলজিক্যাল সিগনিফিকেন্স বুঝতে পারবো, যেটা পরীক্ষায় সবসময় জিজ্ঞেস করা হয়। এই নাম্বারটা যে 0.2 থেকে 2%, এটা তুচ্ছ কোনো নাম্বার না, ইটস এ ডিরেক্ট উইন্ডো ইনটু ইউর অ্যাক্টিভিটি অফ বোন মেরু। এই নাম্বার দিয়ে আমরা বোন মেরু কীভাবে ফাংশন করছে, তার ফাংশনটা অ্যাডিকুয়েট কিনা সেটা ইজিলি ধরতে পারবো। যদি বোন মেরুটা হেলদি থাকে এবং সে কাজ করে থাকে, দেন সে কিন্তু সবসময় চেষ্টা করবে ইয়াং সেল পাম্প করার জন্য, এবং এটার কারণে যে প্রসেসটা হয় সেটাকে আমরা বলবো রেটিকুলোসাইটোসিস। আর এই রেটিকুলোসাইটোসিস যখন হয়, তখন রেটিকুলোসাইটের কাউন্টটা কিন্তু 2%-এর চেয়ে বেশি হয়ে যায়। আর এই কন্ডিশনটা আমরা কখন দেখতে পাবো? এই কন্ডিশনটা দেখতে পাবো
যখন রেড ব্লাড সেল নষ্ট হয়ে যাচ্ছে আর বোন মেরো এটা কম্পেনসেট করার চেষ্টা করছে। ক্লাসিক কিছু এক্সাম্পল হতে পারে, যেমন হ্যামারেজের কারণে, যদি ইনজুরির কারণে অ্যাকিউট হ্যামারেজ হয় অথবা হিমোলাইটিক অ্যানিমিয়া হয় যেখানে রেড ব্লাড সেল ভেঙে যাচ্ছে, তখন কিন্তু আমাদের রেটিকুলোসাইট কাউন্টটা বেড়ে যাবে, মানে 2%-এর উপরে চলে যাবে। তারপর আমরা যখন একটা অ্যানিমিক পেশেন্টকে ট্রিট করতে যাব, ট্রিট করার ক্ষেত্রেও কিন্তু আমাদের রেটিকুলোসাইট কাউন্টটা চেক করতে হবে, কারণ অ্যানিমিয়া পেশেন্টকে আমরা আয়রন সাপ্লিমেন্ট দিই, দেন আমরা ভাইটামিন B12 দিই। এই আয়রন সাপ্লিমেন্ট আর ভাইটামিন B12 কাজ করছে কিনা সেটা আমরা রেটিকুলোসাইট কাউন্ট দেখেই বুঝতে পারবো। যদি রেটিকুলোসাইট কাউন্টটা বেড়ে যায় তার মানে কি থেরাপিটা কাজ করছে। অন দি আদার হ্যান্ড, যদি বোন মেরো নিজে একটা প্রবলেম হয়ে থাকে এবং সে সাফিসিয়েন্ট অ্যাডিকুয়েট সেল তৈরি করতে না পারে, তখন রেটিকুলোসাইট কাউন্ট কিন্তু অনেক লো হয়ে যাবে অ্যানিমিয়া হওয়ার পরও। তার মানে অ্যানিমিয়া হচ্ছে আমার আরবিসি প্রোডাকশন বাড়ানো প্রয়োজন, র্যাম্প আপ করা প্রয়োজন, কিন্তু বোন মেরো সেটা করতে পারবে না। পয়েন্টটা কি আমাদের পয়েন্ট টু বি নোটেড হচ্ছে ফেইলার অফ প্রোডাকশন। কোন কোন কন্ডিশন এটা হতে পারে? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই, যেখানে বোন মেরো দেখা যায় একদম এমটি হয়ে যাচ্ছে। আবার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া B12 অথবা B9 ডেফিসিয়েন্সি হলে, অর্থাৎ সায়ানোকোবালামিন অথবা ফোলেট ডেফিসিয়েন্সির কারণে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। এবং এখানে দেখা যায় সেল কিন্তু প্রডিউসড হচ্ছে, বাট সেলগুলো ডিফেক্টিভ এবং তারা ডিস্ট্রয় হয়ে যায়। বোন মেরো ক্রস করার আগেই কিন্তু সেলগুলো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আরও কিছু ক্রনিক কন্ডিশন আছে, যেমন মিক্সেডেমা হতে পারে। মিক্সেডেমা সিভিয়ার হাইপোথাইরয়েডিজমের একটা রেজাল্ট, অথবা হাইপোপিটুইটারিজম হলেও কিন্তু দেখা যায় বোন মেরোর অ্যাক্টিভিটিটা সাপ্রেসড হয়ে যায় আর এই রেটিকুলোসাইটের কাউন্টটা লো হয়ে যেতে পারে। সো আমরা যদি এখন র্যাপ আপ করি, তাহলে আমাদের কয়েকটা পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে, যে রেটিকুলোসাইট হচ্ছে ফার্স্ট নন নিউক্লিয়েটেড আরবিসি। সেকেন্ড, এটা আরবিসিতে ম্যাচিওর হতে 2 থেকে 3 দিন সময় লাগে। নর্মাল রেটিকুলোসাইট কাউন্ট হচ্ছে 0.2 থেকে 2%। আর বোন মেরো অ্যাক্টিভিটির বেস্ট ইন্ডিকেটর হচ্ছে এই রেটিকুলোসাইট কাউন্টটা। সো একটা ছোট সামারি দিয়ে আমরা এখন আমাদের ভিডিওটা কমপ্লিট করে দিচ্ছি। এই একটা সেল, এই রেটিকুলোসাইট আমাদের ডিরেক্ট বলে দিচ্ছে বোন মেরো আসলে কী করছে, অ্যানিমিয়াতে বডি রেসপন্স করছে কিনা, ট্রিটমেন্ট কাজ হচ্ছে কিনা, সব ইনফরমেশন এখানে আমরা পাবো। তার রেটিকুলোসাইট কাউন্ট শুধু একটা নাম্বার না, এটা হলো বোন মেরো অ্যাক্টিভিটির সবচেয়ে রিলায়েবল ইন্ডিকেটর। জাস্ট আমাদের একটা লজিক ক্লিয়ারলি মনে রাখতে হবে, আর এই লজিকটা যদি আমরা মনে রাখতে পারি, অ্যানিমিয়ার ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন অনেক সহজ হয়ে যাবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, দিস ইজ দ্য ম্যাথ ফাউন্ডেশনস।